নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো যে যারা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন তারা কিভাবে ট্যাক্স হারভেস্টিংটা করবেন। তো প্রথমে মনে করছি যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট শুরু করেছেন জানুয়ারি 2022 থেকে, মানে 1/1/2022 এটা হচ্ছে আপনার এসআইপি ডেট, এবং আপনি যে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন সেখানে 10,000 টাকার এসআইপি করছেন। তো প্রথম মাসের প্রথম দিনেতেই, যেদিন আপনার এসআইপি ডেট ছিল, মনে করলাম সেদিন আপনার 10,000 টাকা কেটে নিয়েছে এবং সেই দিনেতে সেই মিউচুয়াল ফান্ডের এনএভি ছিল, মানে একটা ইউনিটের দাম ছিল 13.15, 13 টাকা 15 পয়সা। তাহলে সেই মাসেতে ওই মিউচুয়াল ফান্ডের কতগুলো ইউনিট আপনি পাচ্ছেন? 10,000 ডিভাইড বাই 13.15, তাহলে সেটা আসছে 760.46। তো আপনার 760.46টা ইউনিট আপনি প্রথম মাসে পেলেন। ঠিক আছে, এই পর্যন্ত। পরের মাসে মানে ফেব্রুয়ারির ওই 1 তারিখেতেই আপনার এসআইপির ডেট আছে, সেই দিনেতে আপনার আবার 10,000 টাকা কেটে নেবে অ্যাকাউন্ট থেকে। এবার সেই 10,000 টাকা দিয়ে আবার ওই মিউচুয়াল ফান্ডেতে ওই ইউনিটগুলো কেনা হবে। এবার সেই দিনেতে দেখা যেতে পারে এনএভি বেশি হতে পারে, কমও হতে পারে। আমার এক্সাম্পলে দেখছি যে তারপরেতে ওই দিনেতে দেখা যাচ্ছে যে সেই মাসেতে একটা ইউনিটের দাম ছিল 13 টাকা 25 পয়সা। তাহলে এক্ষেত্রে আপনার ইউনিট একটু কম পাবেন, সেদিন আপনি পেলেন 754.72 ইউনিট। তাহলে ফেব্রুয়ারি মাসেতে আপনার টোটাল কতগুলো ইউনিট হলো? আপনার টোটাল ওই মিউচুয়াল ফান্ডে ইউনিটের সংখ্যা দাঁড়ালো, আপনি জানুয়ারিতে যেটা পেয়েছিলেন সেটা তো আছেই, প্লাস ফেব্রুয়ারিতে 754 সামথিং পেলেন, তো দুটো যোগ করে হয়ে গেল 1515.17 ইউনিট। তো এইভাবে তৃতীয় মাসে, চতুর্থ মাসে পুরো 12 মাস আপনি এসআইপি করেছেন। আমি লিস্টে আপনাকে শো করছি, দেখে নিন। আপনি পজ করে দেখে নিতে পারেন যে ওই 1 তারিখেতেই প্রতি মাসে ইনভেস্ট হয়েছে, প্রতি মাসেই 10,000 টাকা করে ইনভেস্ট হয়েছে, এবং প্রতি মাসের ওই দিনেতে এনএভিগুলো আলাদা আলাদা ছিল। তো সেই কারণের জন্যই আপনি ইউনিট কম বেশি পেয়েছেন, এবং টোটাল ওই মাসেতে কতগুলো ইউনিট পেয়েছেন সেটা সবই ওখানে দেখাচ্ছে। তো প্রথম বছর তো কেটে গেল। প্রথম বছর কেটে যাওয়ার পর আপনার কিছুই করার নেই, কারণ এখন আমি কিছুই করতে পারবো না, কারণ একটা বছরই হয়েছে। এই মিউচুয়াল ফান্ডের কোনো ইউনিট বিক্রি করলেই সেগুলো সব 1 বছরের মধ্যেই ইনভেস্টমেন্টের বিক্রি হবে, এবং সেগুলো বিক্রি করা মানেই আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, যেটা কিনা 20%। তো কোনো মানেই হয় না। তো প্রথম বছর কিছুই করব না, আমি জাস্ট যেতে দেবো, ইউনিট অ্যাকুমুলেট হতে থাক। সেকেন্ড ইয়ারেতে ইনভেস্টমেন্ট স্টার্ট হলো, ওই 10,000 করেই চলছে। সেকেন্ড ইয়ারের সিটটা আপনাকে শো করছি, আপনাকে আর নতুন করে রিড করছি না। আপনি আবার পজ করুন এবং পজ করে দেখে নিন। শুধু একটাই তফাৎ হচ্ছে যে আস্তে আস্তে দেখুন এনএভির প্রাইসটা বাড়ছে। হতে পারে মিউচুয়াল ফান্ডে ভালো পারফর্ম করছে, স্টক মার্কেট ভালো পারফর্ম করছে, সেই কারণের জন্য এনএভি বাড়ছে, এবং প্রতি মাসে মাসে ওই 1 তারিখেতেই কাটছে। এই বছরেতে 1/1/2023 কাটলো, এরপর 1/2/2023 কাটলো, এইভাবে কাটছে, এবং আমার প্রতি মাসে মাসে কিছু ইউনিট পাচ্ছি, এবং টোটাল কতগুলো ইউনিট হচ্ছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। 24 মাস পরে দেখুন আপনার তো টোটাল 17,627.92 ইউনিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারের পরেতে এই ইউনিট আপনার কাছে এসে গেছে। তো এইবার এই সেকেন্ড ইয়ারেতেই এখনই আপনি ট্যাক্স হারভেস্টিং শুরু করে দিতে পারেন, বা এরপরেও করতে পারেন। আমার এক্সাম্পলে কী করলাম, আমি আরও কিছুদিন ওয়েট করেছি, ইয়ার 3 চলে গেছে। আমি এই জন্যই সেকেন্ড ইয়ারে কিছু করিনি, কারণ এখনও পর্যন্ত আমার এমন কিছু প্রফিট হয়নি যে আমাকে রিডিম করতে হবে। তো থার্ড ইয়ার এসে গেছে, থার্ড ইয়ারেতে আমি আবার শো করছি, দেখুন থার্ড ইয়ারেতেও আপনার প্রতি মাসে মাসে ইনভেস্ট হচ্ছে, এনএভি আস্তে আস্তে বাড়ছে। তো 32 মাস হয়ে গেছে। তো 32 মাস পরে দেখা যাচ্ছে ওই যে মিউচুয়াল ফান্ড যেটাতে আমি ইনভেস্ট করে যাচ্ছি, আমার এতদিনে 22,600.23 ইউনিট হয়ে গেছে, অনেক ইউনিট জমা হয়ে গেছে। এবং ওই সময়তে দেখা যাচ্ছে কোনো একটা দিনে, ধরুন 5 তারিখে দেখছি আমি, 5/8/2024, সেই দিনেতে দেখতে পাচ্ছি যে আমার একটা ইউনিটের দাম হয়ে গেছে 17 টাকা 25 পয়সা। তো এইবার দেখুন যে আমার কাছে টোটাল 22,600 ইউনিট আছে, আর আমার একটা ইউনিটের দাম 17 টাকা 25 পয়সা। তো আমি তো যখন শুরু করেছিলাম তো মোটামুটি 12-13 এইসব দিয়ে শুরু করেছিলাম, তার মানে আমার এখন লাভ আছে। এইবার আমি কিছু ইউনিট বিক্রি করতে পারি বা রিডিম করতে পারি, কিন্তু কোন ইউনিটগুলো বিক্রি করব বা কতগুলো ইউনিট আমি বিক্রি করতে পারবো? দেখুন আমি কি বলেছি যে লাস্ট 12 মাস যেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে, আমি যেদিন বিক্রি করতে চাই সেই দিন থেকে তার আগের 12 মাস পর্যন্ত যে ইউনিটগুলো কেনা হয়েছে সেইগুলো আমি বিক্রি করব না, সেইগুলো বাদ দিয়ে তার আগের যে ইউনিটগুলো আছে সেইগুলোকে আমি বিক্রি করতে পারি। তাহলে এই 5/8/2024 এর 12 মাস যদি পিছিয়ে যায় তাহলে কি আসছে 5/8/2023।
তো 5/8/2023 থেকে 5/8/2024 পর্যন্ত এই যে 12 মাস, এই 12 মাসের ইউনিট আমার বিক্রি করা যাবে না, কারণ এই ইউনিটগুলো বিক্রি করলে আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়ে যাবে। কিন্তু 5/8/2023 আগে যেগুলো ছিল সেগুলো তো সবই লং টার্ম ক্যাপিটাল গেন, তো সেই সমস্ত ইউনিটগুলো আমি বিক্রি করে দিতে পারি। তো সেইগুলো কত ইউনিট দেখে নিই আমি, যে আমি যেদিন থেকে শুরু করেছিলাম সেইখান থেকে ওই 5/8/2023 পর্যন্ত কতগুলো ইউনিট আছে আপনাকে পুরো লিস্টটা শো করছি। দেখুন, আমি শুরু করেছিলাম 1/1/2022 থেকে, তো সেই 1/1/2022 থেকে 1/8/2023, এইটা তো ওই 5/8/2023 আগেই পড়ছে। তো এই যে টাইমটা, এই টাইমটা সব ওই 1 বছরেরও আগে, তাহলে এইগুলোর উপরেতে আমার সব কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে, মানে LTCG লাগবে। তো LTCG তো আমার দরকার। তো এইবার এইগুলো কতগুলো ইউনিট আছে দেখুন, আমার টোটাল করাই আছে। আমার টোটাল ইউনিট হচ্ছে ওই 1 থেকে সিরিয়াল 20 পর্যন্ত 14,858.97। তো এই 14,858.97 ইউনিট যেটা আছে, এই সমস্ত ইউনিটগুলো সব আমার কিন্তু 1 বছরের আগে কেনা। তো এই ইউনিটগুলো যদি আমি বিক্রি করি, সেইখানে সবগুলোতেই লং টার্ম ক্যাপিটাল গেন লাগবে। তো আমি এই ইউনিটগুলোই বিক্রি করব, আর সেগুলোর জন্য কত রেট পাবো? তো 5/8-তে আমার NAV কত? 17 টাকা 25 পয়সা। তো যদি আমি ওই 5/8-তে এই সমস্ত ইউনিটগুলো 17 টাকা 25 পয়সা NAV-তে বিক্রি করে দিই, তাহলে আমার টোটাল সেল ভ্যালু কত হচ্ছে? 14,858.97 ইন্টু একটা ইউনিটের দাম, বিক্রির দাম সেই দিনেতে 17 টাকা 25 পয়সা। তো আমার হয়ে গেল 2,56,317.2। তো এইটা হয়ে গেল আমার সেল ভ্যালু। এইবার আমার বাই ভ্যালু কত? আমি ওই যে ইউনিটগুলো কিনেছিলাম সেটা কত দাম দিয়ে কিনেছিলাম সেটাও আমি দেখে নিতে পারি। টোটাল 20টা মাস ছিল, তো প্রতি মাসে তো 10,000 দিয়ে কিনেছি, তাহলে 2 লাখ টাকা দিয়ে কিনেছি। 2 লাখ টাকায় কিনে আর 2,56,000 বিক্রি করে দিলাম, মাত্র 56,000 টাকা লাভ হয়েছে। তো আমার তো 1,25,000 পর্যন্ত লিমিট আছে, তো আমার কোনো ট্যাক্স লাগলো না। এইবার আমি কি করব? ওই 2,56,317 টাকা দিয়ে ওই মিউচুয়াল ফান্ডেতেই ওই 1 দিন 2 দিন পরে যখনই আমার টাকাটা চলে আসবে অ্যাকাউন্টে, তারপরে ওই একই মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনে নেব। সেই দিনেতে দেখা যাবে ওর দাম 17 টাকা 25 পয়সা যখন বিক্রি করছিলাম তার আশেপাশেই থাকবে। হয়তো বা 17 টাকা 20ও হয়ে যেতে পারে, 17 টাকা 25ও থাকতে পারে, 17 টাকা 30ও হয়ে যেতে পারে, ওর আশেপাশেই কোথায় থাকবে। তো আমি একটা ধরে নিচ্ছি তর্কের খাতিরে, অ্যাভারেজ তো ওই 2-1 দিনের মধ্যে বিরাট চেঞ্জ হয়নি, ওই 17 টাকা 25ই আছে। তাহলে আমার কি হলো? আমি যখন কিনবো তখন আবারও আমার কাছে ওই 14,858.97টা লামসাম ইউনিট ওই সময়তে এসে গেল। তাহলে একটা জিনিস দেখুন, যে ট্যাক্স হারভেস্টিং যখন আমি করলাম, আমি একটা জিনিস কিন্তু মাথায় রেখেছি, যে আমার ইউনিট কিন্তু একই রেখেছি, আর কোনো টাকা কিন্তু আমি তুলে নিইনি। 2,56,317 টাকা যেটা আমি বিক্রি করেছি, আবার কিন্তু ওই মিউচুয়াল ফান্ডেই খাটিয়ে দিয়েছি। তো যেহেতু আমি ওখানে আবার ইনভেস্ট করে দিয়েছি, ওখানে আবার টাকাটা জমিয়ে দিয়েছি, তো সেই কারণের জন্য কিন্তু আমার কোনো কম্পাউন্ডিং এফেক্ট হ্যাম্পার করবে না। তো এই যে মিউচুয়াল ফান্ড, এটা থেকে আপনি 56,000 গেইন করছেন। এবার ধরুন আরও একটা SIP আছে, তো সেইটাকেও এভাবে বিক্রি করতে পারেন। 2-3টে থাকলে সেটাকেও বিক্রি করতে পারেন। তো টোটাল আপনি দেখে নেবেন যে আপনার 1,25,000-এর মধ্যে আছে কিনা। 1,25,000-এর মধ্যে থাকলে ওই টোটাল 1,25,000 পর্যন্ত যতগুলো মিউচুয়াল ফান্ড আছে সবগুলোই কিছু কিছু ইউনিট বিক্রি করে দিয়ে আপনি ওই লিমিট পর্যন্ত এক্সজস্ট করলেন। যখনই আপনার এক্সজস্ট হয়ে গেল, ব্যাস স্টপ, সেই বছরের জন্য আপনার কাজ শেষ। এইবার আপনাকে আবার পরের ফিনান্সিয়াল ইয়ারেতে ভাবতে হবে। পরের ফিনান্সিয়াল ইয়ারটা কবে থেকে শুরু হচ্ছে? 1/4/2025 থেকে 31/3/2026 ওই ফিনান্সিয়াল ইয়ার। আবার ওই ফিনান্সিয়াল ইয়ারেতে তখন আপনি দেখবেন যে এই ধরুন এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সাম্পলটা দিই, তখন আপনার কাছে ওই লামসাম যেগুলো ইনভেস্ট করেছিলেন সেগুলোও আছে। তারপরে আপনার ওই যেটা লাস্টের 12টা যেটা কিনা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যাচ্ছে বলে অ্যাভয়েড করে গিয়েছিলেন, সেইগুলোরও কিছু ইউনিট আপনার 12 মাস পেরিয়ে যাবে, তো সেইগুলোতে আপনার LTCG অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো সেইগুলো যদি কিছু ইউনিটে প্রফিট হয়ে থাকে সেটা বিক্রি করলেন, প্লাস ওই যে লামসাম যেটা ইনভেস্ট করে রেখেছিলেন সেটার যদি লাভ হয়ে থাকে তাহলে সেটাকে আবার বিক্রি করে দিলেন, আবার বিক্রি করে আবার কিনে নিলেন। তো এইভাবে চেন সিস্টেমেতে প্রতি বছর আপনি কি করবেন, আস্তে আস্তে ওই আপনার 1,25,000 টাকা পর্যন্ত যে লিমিটটা আছে সেই লিমিট পর্যন্ত রাখবেন, তারপরেই কিন্তু আবার বন্ধ করে দেবে, তারপরে ফিনান্সিয়াল ইয়ারে আবার যাবে। তো প্রতি বছরের লাভটা এটাই হচ্ছে যে আপনার বাইং প্রাইসটা আস্তে আস্তে আপনি বাড়িয়ে দিচ্ছেন। ফাইনালি যখন আপনি রিডিম করে টাকাটা পুরো ঘরে তুলে নেবেন, মানে যখন আর আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টই করবেন না, শেষ, 60 বছর 65 বছর হয়ে গেছে, চলো এবার মিউচুয়াল ফান্ড গুড বাই,
প্রচুর লাভ হয়ে গেছে, সমস্ত বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট। এবার ওখান থেকে সুদ, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ওখানে ঢেলে দিলাম টাকা, পোস্ট অফিসে ঢেলে দিলাম টাকা, ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা জমা করে দিলাম, বা যেগুলো ডেট ইনস্ট্রুমেন্ট মানে যেখানে টাকাটা রিস্কই নাই সেইখানেতে যখন ঢালবো, তো তখন তো আমাকে সবগুলো একসাথে বিক্রি করতে হবে না। তো তখন বিক্রি করতে গেলে যদি আপনার ওই পুরনো মানে আপনার ওই পারচেজ প্রাইস যদি খুব কম দেখায় আর সেলিং প্রাইস যদি খুব বেশি দেখায়, তখন তো বিরাট লম্বা গেম দেখাবে, তাহলে তো আপনার প্রচুর ট্যাক্স দিতে হবে। তো আমাকে উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আস্তে আস্তে প্রতি বছর বছর বিক্রি করে কিনে বাইং প্রাইসটা আস্তে আস্তে বাড়িয়ে যাব। যখন ফাইনাল ইয়ার এসে যখন রিডিম করতে যাব, তখন যেন বাইং প্রাইসটা অলরেডি বাড়া দেখানো থাকে, তাহলে আমার গেনটা কম দেখাবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এইভাবে ট্যাক্স হারভেস্টিংয়ের সাহায্যে কিন্তু এমন হতেই পারে যে আপনি পুরোটা বাঁচাতে পারলেন না, কারণ আপনার ইনভেস্টমেন্ট যখন ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, পুরোটা কি বাঁচানো যায়? পুরোটা বাঁচানো যাবে না, কিন্তু যদি 50% বাঁচানো যায়, 40% বাঁচানো যায়, সেটাও লাভ না? যতটুকু বাঁচে ততটুকুই তো লাভ। তো এইটাই হচ্ছে এর উদ্দেশ্য, যে আমি চেষ্টা করে যাবো শেষ দিন পর্যন্ত যতটা বাঁচানো যায়, প্রতি বছর বছর এটা আমি কন্টিনিউ করতে থাকবো। এইভাবে আমার ট্যাক্স লায়াবিলিটিটা আমি অনেকটাই কমিয়ে দিতে পারবো। যতটা কমাতে পারবো আসলে ততটাই তো আমার এক্সট্রা ইনকাম হয়ে গেল না। আমি যদি 10 টাকাও ট্যাক্স বাঁচাতে পারি, তো 10 টাকা আমার লাভ হলো। তো এইভাবে আমি ট্যাক্স হারভেস্টিংটাকে চালিয়ে যাব।